আমাদের এ পর্বের অতিথি একজন কলাম লেখক, একজন কবি। কবিতার বইয়ের জন্য পেয়েছেন সার্ক সাহিত্য পুরস্কার। এসব পরিচয়কে ছাপিয়ে দেশে তিনি একজন সাংগঠনিক এবং নারী উদ্যোক্তা হিসেবেই বেশি পরিচিত। 2013 এবং 2014 সালে বিবিসির বিবেচনায় তিনি বিশ্বের প্রথম 100 জন নারীর তালিকায় ছিলেন। 3 সন্তানের জননী ডক্টর রুবানা হক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের আজকের আইস্টাইল অতিথি। স্বাগত আপনাকে। আমরা আইস্টাইলে অনেকদিন পরে পেয়েছি আপনাকে। আইস্টাইল তো খুবই একটা ক্যাচি নাম, আমার তো স্টাইলের মানে লেশ মাত্র নেই, কাজে আমার জন্য অনুষ্ঠানটি ঠিক কিনা এটা বুঝতে পারছি না। এটা আপনার জাজমেন্ট, নিশ্চয়ই মানে এটা আপনি যেটা বললেন সঠিক না দেখেই আপনার বাসাতে আমরা এসেছি। আপনার একটা বক্তব্যে আমি শুনেছিলাম, আপনি বলেছেন যে ঝড় যদি আসে, ঝড় থেমে যাবার পরে তুমি কেঁদো। ব্যক্তিগত রুবানা হক কি কাঁদতে পারেন? ঝড় আসলে থামেনি তো, কাজে এখনো কাঁদে না। আর যখন মাঝে মাঝে মনে হয় যে ঝড় থামবে বা থামছে, আভাস যখন পাই তখন ভেঙে পড়ি, কিন্তু সেটি ঠেকানোর চেষ্টা করি। কারণ জীবনে যা ঘটে তার কোনো কিছুর উপরেই আমাদের কোনো কর্তৃত্ব নেই। আমাদের জীবনের দিক নির্দেশনা আমরা নিজেরা যতই ভাবি যে ঠিক করে ফেলেছি, শেষ পর্যন্ত আসলে কিছুই জানি না কখন কি হবে। কাজে আগামী কি হবে, কালকে কেমন থাকবো, সেটার উপরে যখন কোনো হাত নেই, তখন এই মুহূর্তটাকে সুন্দর করে সাজাতে পারলাম কিনা সেটা নিয়ে ভাবতে বেশি পছন্দ করি। এই যে সাহস নিয়ে বেঁচে থাকা, জিততে পারার স্পিরিটটা, যে মানুষটার সাথে কথা বলছি তার ছোটবেলাটা কেমন ছিল? আমরা জানি যে আপনার বাবা তিনি কলকাতার দিকে, আর আপনার মা তিনি হচ্ছেন বরিশালে, আর আমি একেবারেই ঢাকা। এই গল্পটা যদি আমাদের একটু। আমার বাবা মার দেখা হয়েছিল বরিশালে, না আসলে দেখাও হয়নি, না দেখে বিয়ে, ছবি দেখে বিয়ে। বাবা তখন বার্মা সেলে কাজ করতেন, আর আম্মা ছিলেন জমিদারের মেয়ে। সাংঘাতিক ইন্টেলিজেন্ট মহিলা ছিলেন। আমাকে সবসময় পড়াশোনা করতে বলতেন। বাবাও একইভাবে, বাবা অনেক ভালো সংস্কৃত জানতেন, কিন্তু খালি বলতেন যে বৃক্ষ তোমার নাম কি, তারপর বলতেন যে ফলেন পরিচয়তে, মানে ফলে পরিচয়। খুব ভালো গান গাইতেন, অল ইন্ডিয়া রেডিওতে গান করতেন বাবা একসময়। সব মিলিয়ে একটা কালচারাল, একটা সুন্দর একটা আনন্দের মধ্যে জীবন কেটেছে। আসলে কখনোই টাকা পয়সা বেশি ছিল না বাবা মার, কিন্তু যা আমি চাইতে শুরুও করিনি তাই পেয়েছি। কাজে ভীষণ আদরের, একটা আদুরে আহ্লাদী একটা বাচ্চা ছিলাম। পড়াশোনায় ভালো ছিলাম। সবসময় মনে করতাম যে আসলে সব চলে যেতে পারে জীবনে, কিন্তু বিদ্যাটা যায় না। কাজেই বাবা মার উৎসাহে পড়াশোনা করতে ভালোবাসতাম। বৃন্দাবনী সারঙ্গে নতুন কুড়িতে প্রথম পুরস্কারও পেয়েছিলাম, সেটাও মনে আছে। কিন্তু খুব দুঃখজনক যে এখন আর গান করি না। গান করতে পারলে হয়তো বা ভালো লাগতো। আমি জানি যে এসএসসিতে ম্যাট্রিক যেটা, সেখানে আপনি 3rd স্ট্যান্ড করেছিলেন, ইন্টারমিডিয়েটে 1st স্ট্যান্ড করেছিলেন। একটু বলেন যে আপনার স্কুল কলেজ কোনটা ছিল তখন? স্কুল ছিল বিকারুন্নেসা, আর কলেজ ছিল হোলি ক্রস। তারপর ইন্টারমিডিয়েটের পরে আমরা জানি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আপনি ওটা কন্টিনিউ না করে আপনি পাস কোর্সে ভর্তি হলেন। ওখানে আপনি 1st ক্লাস পেয়েছিলেন, এরপরে মাস্টার্স করলেন। আপনি যদি আপনার কোথায় কি পড়লেন, রেজাল্টগুলো আমাদের সাথে শেয়ার করেন। তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন ইংরেজি বিভাগে, এবং 1 বছর করার পরে আমি ইউনিভার্সিটি ছেড়ে দিই এবং পরে বিএ পাস কোর্স করি ইডেন কলেজ থেকে। তো সেটিও মজার একটা অভিজ্ঞতা। ওরকম ক্লাস করতে হতো না, কিছু না, কিন্তু বসে বসে ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছিলাম। তারপরে খুব শখ যে মাস্টার্স করব, কারণ এত ভালো ছাত্রী কিন্তু পড়াশোনা করছি না, এটা কী করে হয়। এর মধ্যে তো বিএটিও হয়ে গেছে। মাস্টার্স করার সময় করলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। তো ইস্ট ওয়েস্টে যখন করলাম তখন খুবই মজার, আসলে ইংরেজি বিভাগে আবার করা। সব আমার ফেভারিট টিচার্স পড়াচ্ছেন, কাজে আমার জন্য এটা অলমোস্ট লাইক এ ক্লাব। কারণ যাচ্ছি, গল্প করছি, সবাই পড়াচ্ছেন, আর অত ইয়াং বাচ্চা কাচ্চার মধ্যে একটা বুড়ো পড়ছে বসে, ওরাও খুব রেসপেক্টের সাথে দেখে, খুব মানে এনজয় করতাম। তো সেইখানেও আমি
প্রেসিডেন্টস গোল্ড মেডেল পাই, আবার সেখানেও আই গট ফার্স্ট ক্লাস। ওইটার পরে কলকাতা গিয়ে আমার একটা খুব মজার মানুষের সাথে পরিচয় হয়। ভদ্রলোকের বয়স তখন 75, পুরুষোত্তম লাল। উনি একটি পাবলিশিং হাউস চালাতেন, রাইটার্স ওয়ার্কশপ বলে কলকাতায়। সেখানে যত পার্টিশনের পরে যত ছিলেন, কবি ছিলেন, তারা মোস্টলি ওখান থেকে পাবলিশ, কিন্তু কেউ জানে না। এরকম বিক্রম সেটের প্রথম বই ওখান থেকে পাবলিশড হয়। তো ওরকম ওই স্যারের সাথে যখন দেখা হলো, দেখা গেল যে খুবই একটা লো কি মানুষ, একেবারে মোটামুটিভাবে প্রচার বিমুখ, এবং সব কিছু মিলিয়ে টিলিয়ে একটা খুব সাদামাটা জীবন যাপন করেন। তখন উনি মাত্র মহাভারতটা ট্রান্সলিটারেশন বলে, ট্রান্সলিটারেট করছেন, আর বিল্লা সভাঘরের বক্তৃতা দিচ্ছেন। ওরকম একটা বক্তৃতা শুনতে গিয়ে মজা লাগলো, মনে করলাম যে আরে এটার উপর একটা থিসিস করা যায়। তো এই নিয়ে শুরু হলো থিসিস করা, রিসার্চ করা শুরু হলো। যাদবপুরকে অনেক বোঝাতে হয়েছে আমার নিয়ে না, দে ওয়ার ভেরি এক্সাইটেড যে হ্যাঁ কখনো হয়নি। কিন্তু মজা হলো যে আমার থিসিসটা একেবারেই প্রাইমারি রিসার্চ, কাজে পুরোটা আমি নিজে করেছি, কোনো পাঠ্যপুস্তক দেখে না। কাজে ওইখানে ওই 3000 বই থেকে শুরু করে, ওদের গোডাউন থেকে শুরু করে, যেখানে পাবলিশ করে, যেখানে প্রিন্ট করে, সব কিছু আমি মোটামুটিভাবে বলতে পারবো। মজার একটা, আর প্রত্যেকটা বই ওই উড়িষ্যার শাড়ি দিয়ে মোড়ানো, হ্যাঁ, এবং গোল্ড ক্যালিগ্রাফিতে করা, খুব মজার। আই মাস্ট গিভ ইউ ওয়ান পাবলিকেশন এট লিস্ট। তো ওইটা করতে গিয়ে মাত্র পিএইচডিটা হলো, মজা লাগছে আর কি। মানে এত বছর পরে এসে, 30 বছর পরে এসেও পিএইচডি করলাম এবং ছাড়িনি, এবং ইউনিভার্সিটিতে যাইনি। আমি বিএ পাস কোর্স করেছি, কিন্তু এখন ইউনিভার্সিটিতে পড়াতে পারবো। আনিস ভাই, আমাদের সবার প্রিয় আনিস ভাই, তার সাথে যে আপনার প্রেম কিংবা বিয়ে, কে আগে প্রস্তাব করেছিল? না, বিয়ের প্রস্তাব কে আগে দিয়েছে? বিয়ের প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব? না, আমি না, আনিস আমার মাকে পটিয়ে ফেলেছিল, একেবারে সিরিয়াসলি আমার মাকে পটিয়ে ফেলেছিল এবং বলেছিল নিয়ে আপনি ইউ আর আনহ্যাপি? না, আনহ্যাপি না, আই থ্যাঙ্কড মাই মাদার লেটার অন। কিন্তু একটু তখন বিরক্ত হয়েছিলাম যে কি আমাকে না পটিয়ে মাকে পটাচ্ছে। আমাদের দুজনেরই সেকেন্ড ম্যারেজ। ওর একটা ছেলে ছিল, আমার মেয়ে ছিল, কিন্তু আমাদের বিয়ে হওয়ার পরে এবং আজ পর্যন্ত আমাদেরকে কেউ দেখে বলতে পারে না যে বড় ছেলে আমার পেট থেকে হয়নি আর আমার মেয়ে ওর মেয়ে ছিল না। জীবনের যে কটা দিন বেঁচে থাকবো, বাচ্চা কাচ্চা, এক নাতি আছে আমার, আরেকটা নাতি হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে। তো আমি আশা করি যেমন রাখেন উপরওয়ালা, যা ঠিক করে দেন ওইভাবেই থাকবো। কিন্তু সবসময় আমি সবাইকেও বলি এবং নিজেকে সবসময় স্মরণ করিয়ে দিই যে শুকর করাটা খুব জরুরি। ইউ মাস্ট বি থ্যাঙ্কফুল, ইউ মাস্ট বি গ্রেটফুল। আপনাদের 3 ছেলে মেয়ে, এবং আপনি বলছিলেন যে আপনাদের একটা স্কুল আছে। স্কুলটা আসলে আমার সবচেয়ে ছোট ছেলে শারাফের নামে নামকরণ করা হয়েছে। শারাফকে আমি হারিয়েছি 2002-তে। শারাফের ক্যান্সার হয়েছিল, তো শারাফের নামে স্কুল করা। আমাদের ওয়ার্কারদের বাচ্চারা ওখানে যায়। 3টা স্কুল আছে আমাদের, মজার স্কুল অনেক। ওখানে আমরা প্রি স্কুলটা খুব মজার, ওইটা মানে জাস্ট ভিজুয়াল লার্নিংয়ের উপর, কাগজ কলম ইউজ করে না। কাজে ওই স্কুলটা ভালো চলে, 3টা স্কুলই ভালো চলে। আর এই তো, আর আমাদের থেকে ফ্যাক্টরিগুলোর থেকে এখন মেয়েরা ইউনিভার্সিটিতে যাচ্ছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে যাচ্ছে চিটাগংয়ে, যেখানে 600 মেয়ের মধ্যে 150টাই গার্মেন্টসের বাচ্চারা। আর আমি বাচ্চাই বলি, আমার শ্রমিকরা আমার বাচ্চাই। আর আমাদের থেকে বোধহয় 10 জন যাচ্ছে সব মিলিয়ে। আপনি শিক্ষক হতে চেয়েছিলেন, প্রফেসর হওয়ার ইচ্ছা ছিল আপনার? এখনো হব, আবার পড়াবো। অবশ্যই পড়াবেন, কিন্তু আপনি এখন পুরো দস্তুর এক্সিট প্ল্যান খুঁজছি। সত্যি মনে হয় প্ল্যানটা একটু দেরি হচ্ছে। না, দেরি হবে না। আমি আশা করি আগামী 3 বছর পরে আমি আর এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কোনো বনবাসে যাব না, তবে হয়তো বা ইউনিভার্সিটি পড়ানোর খুব শখ আমার, পড়ানোর খুব শখ। আমরা তৃপ্তি অতৃপ্তি নিয়ে কথা না বলি, আমরা জানি যে আপনি একজন কবি। আপনি বলছিলেন, আমরাও জানি যে আপনি একসময় খুব ভালো গান করতেন। আমরা আপনার বাড়ির বাইরেটা খুব সুন্দর, আপনি বলছিলেন আমরা যাব। তার আগে মানে এটা আপনার জন্য আমি 2টা অপশন দিচ্ছি, আপনি যে কোনো একটা নিতে হবে, যে আপনার কোনো একটা কবিতা, অথবা আমরা বলবো যদি খুব ভালো হয় যদি একটা গান আমাদের দর্শকদের সাথে গান।
সম্ভব যেটা সেটা করতে হলে কোনোটাই সম্ভব না। আছে কবিতা, হ্যাঁ কবিতা তো হতে পারে, কবিতা হতে পারে, কিন্তু ইংরেজিতে লিখি কবিতা। ইংরেজিতেই আমরা জানি যে আপনার বই আছে। খুব রিসেন্ট একটা কবিতা তাহলে আনিসকে নিয়ে লেখা। আসলে কষ্টের সময় আসলে কবিতা ভালো লেখা হয়, কষ্ট চলে গেলে আর কবিতার কথা মনে থাকে না, তখন ওই নিউজ পেপারে কলাম লিখি। আমি সপ্তাহে একটা কলাম লিখি একটা দৈনিক পত্রিকার জন্য। যে কবিতাটা পড়ে আপনাকে শোনাতে পারি সেটা খুব কষ্টের। আসলে আমার সন্তানকে হারিয়েছি আমি বস্টনে, আর আনিসকে হারালাম লন্ডনে। তো দুটো জায়গায় আমি ওই বারবার ঘুরে ঘুরে ফেরত যাই, বস্টনেও যাই, লন্ডনেও যাই। তো আমি নিজেকে বলি গ্রিফ টুরিস্ট। তো the poem is called Grief Tourist. Stepping into unknown spaces, courting crumpled sheets, sporting effortless traveler's look, settling between a sleep and a snooze, listening to every creak, footstep, every conversation across the streets, loyally responding to midnight mails and messages, playing with puddles to walk past time, tiptoeing to a road still unprepared for me to step into. Regular is the biggest exception. Work is home, while home a play tent. So I visit places that host my losses, New England and England both, calling them home to justify closures, when in reality, all I am is just a grief. আপনি ব্যবসায়ী হিসেবে আপনার যাত্রা শুরু হয়েছিল 1995 সালে, এখন 2019 সাল, 23 বছর। এই 23 বছরে ব্যবসায়ী হিসেবে আপনি নিজেকে কতটা পরিপক্ক মনে করেন, যেটাকে বলে সিজনড এন্টারপ্রেনার? আসলে কোনো এন্টারপ্রেনার কখনো সিজনড হয় না। আসলে এটা একটা আমরা ভুল একটা ফ্রেজ ব্যবহার করি। এন্টারপ্রেনার সবসময় ইভলভ করে, কারণ ব্যবসার ধরন বদলায়, ব্যবসার চাল বদলায়, ব্যবসার অনেক স্ট্র্যাটেজি বদলায়। কাজেই এই মানে বিশ্বায়নের জগতে কেউ যদি নিজে মনে করেন যে সিজনড এন্টারপ্রেনার, তাহলে বলা ভুল হবে। কারণ ব্যবসার মিডিয়াম বদলে যাচ্ছে, ব্যবসার আইডিয়াস বদলে যাচ্ছে। কাজে আমরা প্রতিনিয়ত শিখছি, আর যখন শিখি তখন নিজেকে পরিপক্ক বলা আসলে অন্যায় হবে না। শেখার পরে কিংবা আপনি যেটা বললেন যে চাল বদলায়, স্ট্র্যাটেজি বদলায়, আমরা এখন দাবার কোর্টের সামনে আছি, এখানেও আসলে অনেক চাল অ্যান্ড স্ট্র্যাটেজি দিয়ে ইদার আপনাকে আমি উইন করব অথবা আপনি হেরে যাবেন, দুটোর যে কোনো একটাও পারবেন না, কারণ আমি দাবা খেলতে পারি না। এটা রাখা হয়েছে কারণ কালকে একটা বাড়িতে দাওয়াত আছে এবং বন্ধুরা বাগানে বসে বসে দাবা খেলে। তারপরে দাবা হচ্ছে এমন যে এখানে অনেক স্ট্র্যাটেজি আছে। আপনি যেটা বললেন যে স্ট্র্যাটেজির ব্যাপার, আপনি আরএমজি দিয়ে শুরু করেছিলেন, এখন আরএমজিতে খুবই ভালো পজিশনে আছেন। আপনি কি মনে করেন 23 বছর আগের আরএমজি সেক্টরটা যেমন ছিল, এখন ওটা কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি? আসলে আরএমজি যে অবস্থায় আছে, রেডিমেড গার্মেন্টস শিল্প যে জায়গাটা আছে, সেটা খুবই একটা আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আসলে আমরা সম্ভবত বিশ্বের সবচাইতে বেশি কমপ্লায়েন্ট একটা ম্যানুফ্যাকচারিং হাব। কারণ 2013-তে রানা প্লাজার পরে মোটামুটিভাবে আমাদের প্রত্যেকের ফ্যাক্টরি আমরা সরিয়ে নিয়েছি ছোট ছোট জায়গা থেকে, প্রায় অনেক 80% বেশি, এবং প্রত্যেকের অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, সুন্দর দালান আছে, শ্রমিকদের সাথে সম্পর্কও আমাদের এই জায়গাটাতেও আমরা মোটামুটিভাবে সবাই একটু মনোযোগ দিতে পেরেছি, দিতে হয়েছেও। এক হলো যখন ব্যবসা শুরু করেছিলাম আমরা, তখন যে অবস্থায় ছিল সে অবস্থানে তো অবশ্যই নাই, তখন তো কমপ্লায়েন্স ছিল না, কিছু ছিল না। তারপর আস্তে আস্তে একটা ব্যবসা যখন এগিয়ে যায়, নানা রকম সুবিধা পেতে থাকে, সুবিধা দিতে থাকে, কর্মসংস্থান তৈরি করতে থাকে, তখন এক ধরনের দায়িত্ববোধ গজিয়ে যায়। সেটার থেকে সেই প্রেক্ষিতে বলি যে বাংলাদেশের পোশাক রপ্তানি খাত অত্যন্ত পরিপক্ক এখন, এবং আমাদের যত রকম নিজেদের মনিটরিং প্রয়োজন সেগুলোরও মোটামুটি আমরা যোগ্য হয়ে উঠেছি। আমি নিশ্চিত আপনি কিছু মনে করবেন না, আমাদের সেক্টরটা যত পরিপক্ক, যারা এই পেশাতে কাজ করে শ্রমিক, সামাজিকভাবে যে তাদেরকে মূল্যায়ন করার একটা ব্যাপার থাকে, বিভিন্ন পেশার শ্রেণী মানুষরা যেভাবে মূল্যায়িত হয়, গার্মেন্টসে যারা কাজ করে, যাদের অনেক বড় অবদান আছে এই সেক্টরটাকে এখানে নিয়ে আসার জন্য, ইকোনমিকে একটা উপরে উঠিয়ে দেওয়ার জন্য, তাদেরকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি?
আমাদের অ্যাম্বাসেডরশিপ খুব দুর্বল। সেক্টরটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ঠিকঠাক মতো অনেকগুলো গল্প গুছিয়ে বলতে পারি না। গল্পগুলো বলতে পারি না বলে আসলে নানা রকম ঝামেলা হয়। তখন ওই বিদেশি মিডিয়া লিখতে থাকে, হয়তো হেঁটে কোনো শ্রমিক বেরোচ্ছেন ফ্যাক্টরি থেকে, তখন হঠাৎ করে একটা জার্নালিস্ট ধরে বসলো যে আপনি যে টাকাটা পান এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট নাকি? ওই শ্রমিকের খুব স্বাভাবিকভাবেই জবাবটা হবে যে না, আমি সন্তুষ্ট না। সেটা কখনো হেডলাইন্স হতে পারে না। হেডলাইন্স হতে হলে একটা সেক্টরের মোটামুটিভাবে সামগ্রিক অবস্থান বিবেচনা করে করতে হবে, একপেশে জার্নালিজম করলে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে গরিবকে নিয়ে রাজনীতি করা খুব সহজ, এবং একটা মানুষ যখন দরিদ্র, যখন তার পেটে খিদে থাকে, তখন তাকে যদি আপনি একটু উস্কে দেন তাহলে সে অনেক কথা বলবে। এটাই তো স্বাভাবিক। আমরা কেন আশা করি যে একজন গরিব মানুষ আমার মতো ভাববে বা আমার মতো চিন্তা করবে, তার বোধ, তার চিন্তা বা তার শক্তি আমার মতো হবে? এটা ভাবার তো মানে অবান্তর আসলে। কাজে আমাদের পরিপক্কতার অভাব এই জায়গাটায় আছে যে আমরা ঠিক করে গুছিয়ে আমাদের সুন্দর গল্পগুলোকে বলতে পারি না। শতকরা 80% মহিলা কাজ করেন গার্মেন্টসে, মানে গোটা আরএমজিতে শতকরা 80% মহিলা কাজ করেন। এদের যে অগ্রগতি, এদের যে গল্প, এগুলো আসলে অভাবনীয়, এবং সেইভাবে যদি গুছিয়ে বলতে হয় তাহলে অনেক সময় লাগবে। কিন্তু এটা বলতে পারি যে এখন আমাদের গার্মেন্টসের শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, আমাদের গার্মেন্টসের শ্রমিকরা টিফিনের টাকাটা হাজব্যান্ডকে হাতে তুলে দেয় টিফিনের সময়। কাজে অনেকভাবে এগিয়ে গেছে অর্থনীতি, অনেকভাবে এগিয়ে গেছে নারীরা, অনেকভাবে এগিয়ে গেছে এই সেক্টর, এবং এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আসলে পেছনে ফিরে আক্ষেপ করার মতো আসলে আমাদের অবস্থান নেই। আমি জানি যে আপনার প্রতিষ্ঠানের সাথে, আপনার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো। আপনি যদি কোনো অফিসিয়াল বডি, আপনি যেটা বললেন বিজিএমইএ কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পান, আপনি কি মনে করেন এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে, আর কতটুকু যেই দুর্বলতার কথা আমরা বললাম কিছুটা, এটা আপনি কাটিয়ে উঠতে পারবেন? আমার মা খুব সুন্দর বলতেন ছোটবেলায়, বলতেন ঝাড়ু দিলেও খুব ভালো করে দিও। সাইদ স্যারও একই কথা বলেন, আবদুল্লাহ সাইদ একেবারে অনেক আগে থেকে বলেছেন ঝাড়ু দিলেও ঠিক মতো দিও। কাজে ঝাড়ুও যদি দেয় সেটা চেষ্টা করব যতটুকুন পারবো আন্তরিকভাবে ঠিক মতো ঝাড়ুটা দেওয়া। দায়িত্ব আসলে কোনো পদে গেলে দায়িত্ব তো বাড়ে, একই সাথে প্রতিনিধিত্ব করলে সেটারও আবার স্বাদ অন্য রকম। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মোটামুটি সেক্টরটার পেছনে লেগে থাকবো আর কি, তখন আর নিজের ব্যবসা চিন্তা করার মতো সময় থাকবে না। সেটা অবশ্য এখনও করি না। আমি এখনও কোনো বায়ার মিটিংয়ে গেলে আমি প্রথমেই বলি যে আমাকে ব্যবসা দাও বা না দাও, বাংলাদেশে আরও বহু এন্টারপ্রেনার আছে, ওদের সাথে ব্যবসাটা করো, বাংলাদেশ থেকে যেন ব্যবসাটা না বাড়ায়। সবসময় সবাইকে বলি যে আমি এখানে বড় না, এখানে সেক্টরটা বড়, আর আমরা কেউই বড় না, এখানে বড় হলো আসলে শ্রমিক না থাকলে আমরা থাকতাম না। হ্যাঁ, আমরা ওদের নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই, সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে একটা পারস্পরিক আস্থা, এই জায়গাটায় আমরা আরেকটু কাজ করলে সম্ভবত অনেক সময় অনেক তৃতীয় পক্ষ আমাদের দুর্বলতার সুযোগ নেন, সেটা নিতে পারবেন না। আপনি আরএমজি থেকে মিডিয়া বিজনেসে আসলেন, এইটা কি মনের তৃপ্তির জায়গা থেকে নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে? মিডিয়া করাটা একেবারেই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না। মিডিয়া করাটা আসলে আমি বারবার বলি, আমাকে আমাদের সিইও জিজ্ঞেস করেন যে আসলে আমাদের লক্ষ্যটা কি, তা আমি বলি কোনো মতে ব্রেক ইভেনে আসো, তারপরে আমরা পাবলিক সার্ভিস করব। আমি আসলেই মনে করি পাবলিক সার্ভিসের একটা জায়গা আছে। আমার স্বামী এই প্রয়াত মেয়র আনিসুল হক, উনি ওনার ম্যানিফেস্টোতে বলতেন যে এবার সমাধান যাত্রা। আমি মনে করি ওই সমাধান যাত্রার জায়গাটাকে আমরা যদি ধরতে পারি তাহলে ভালো হয়, তাহলে মানুষের উপকার হয়। টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, ইটস অ্যাবসলিউটলি নট ফর প্রফিট, ইটস ফর সেলফ স্যাটিসফ্যাকশন। আপনি জানেন যে আইস্টাইলের আমাদের 100তম পর্বের খুব কাছাকাছি আমরা। আমাদের এই পর্যন্ত যত গেস্ট এসেছেন, বিশেষ করে আমরা যদি ফিমেল গেস্ট বলি, তাদের ভেতর আপনি একেবারেই অগ্রগামী, ব্যবসা থেকে নিজেকে নেতৃত্ব দিচ্ছেন। আপনার কাছে যদি জানতে চাই, আমাদের ইয়াং ক্রাউড যারা আছে, যারা আমাদের আইস্টাইলের অডিয়েন্স, তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে? লক্ষ্য স্থির করেন যে আগামী 5 বছরে কি করবেন, 10 বছরে কি করবেন, 50-এ আপনি আপনার নিজেকে কোন জায়গাটায় দেখতে চান। এটা আনিস বারবার বলতো এবং আমি একই কথা বলবো তার সাথে সুর মিলিয়ে। যত আপনি ইনোভেট করবেন ততই ভালো,
ধরা বাঁধা কোনো কিছুর মধ্যে থাকবেন না। আপনাদের কাছে এখন অগমেন্টেড রিয়ালিটি আছে, ভার্চুয়াল রিয়ালিটি আছে, সিমুলেশন আছে, কাজে আপনারা তো আরেকটা দুনিয়া তৈরি করতে পারেন। কাজে আরেকটা দুনিয়া দরকার হলে তৈরি করে ওখানেও স্বপ্ন দেখেন। ডক্টর রুবানা হক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে ডক্টর রুবানা হক যেমন বললেন, আমাদের লক্ষ্য স্থির করে আমাদের 5 বছর 10 বছর করে যদি আমরা আমাদের রোডম্যাপগুলোও ঠিক করে রাখতে পারি যে আমরা কোথায় পৌঁছাবো, তাহলে শুধু প্রতিযোগিতা দিয়ে না, কোলাবোরেশন দিয়ে আমরা যদি সামনে এগিয়ে যাই তাহলে আমাদের সফলতা আসবেই। পরের পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। টিল দেন আই উইশ ইউ আ ভেরি গুড বাই।